মুভি সিরিজ অ্যানিমি কালচারে ইসলাম এবং মুসলিমদেরকে কটাক্ষ করা এবং হিস্ট্রি অ্যাসাসিনেশন করা এইটা অহরহ হয়েছে, এবং এতভাবে আমাদের মেসেজ নিজের মাথার ভিতরে পুশ হয়ে গেছে, আমাদের করা যাবে না। প্রথমত আসি বলিউডে, আপনারা একটা মুভির নাম শুনছেন পদ্মাবত, এখানে একটা ক্যারেক্টার আছে আলাউদ্দিন খিলজির। এই আলাউদ্দিন খিলজির ক্যারেক্টারকে নেতিবাচকভাবে উপস্থাপন করা হয়েছে, বর্বর, লোভী এবং নারী লোলুপু, মানে নারী ছাড়া মনে কিছু বোঝে না, তার মেয়ে লাগবে, এরকম একটা অবস্থা একটা ক্যারেক্টার দেখানো হয়েছে। তারপর তানাজি দ্য আনসাং ওয়ারিয়র, এখানেও মুঘল সৈন্যবাহিনীকে নেতিবাচকভাবে উপস্থাপন করা হয়েছে। মানে কি, এই হিন্দুত্ববাদী মিডিয়ারা, ভারতীয় মিডিয়ারা, এরা সুযোগ পাইলেই মুসলিম শাসকদেরকে এমনভাবে উপস্থাপন করে যে মুসলিম শাসকরা হচ্ছে খুবই অত্যাচারী ছিল, মুসলিম শাসকরা হয়তোবা তাদের ওই 700 বছর ধরে ইসলাম শাসন করছে না ভারতে, তো 700 বছর ধরে মনে তাদের উপর জুলুম অত্যাচারী মনে করে গেছে, এগুলোই খালি প্রমাণ করতে চায়, যেটা কিনা ডিরেক্টলি হিস্ট্রি অ্যাসাসিনেশন, অর্থাৎ ইতিহাসে যা ঘটেছে তার বিকৃত একটা রূপকে উপস্থাপন করা। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আপনারা লক্ষণ সেনের নাম শুনছেন? লক্ষণ সেন, সেন রাজা, সেন রাজার শেষ বংশধর লক্ষণ সেন। এই লক্ষণ সেন, এই সেন রাজার আমলে হিন্দুদের 4টা বর্ণ প্রথা তৈরি হয়। কি কি? ব্রাহ্মণ, শূদ্র, বৈষ্ণব, আর একটা আছে একটা লোয়েস্ট ক্ষত্রিয়। আপনারা জানেন এই যে সবচেয়ে লোয়েস্ট যেটা, কোনো ব্রাহ্মণের যদি কাছেও ঘিচে, এই ছি 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 ছি, ওকে সাথে সাথে গোসল করতে হবে মানুষ। কিন্তু এদের ভিতরে বর্ণ প্রথা দিয়ে কত বড় রেসিজম ঢুকাই দিয়েছে, কথা বলেন। এই সেন রাজা যখন তাদের প্রজাদের উপরে এত অত্যাচার করছিল, সেই ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বখতিয়ার খিলজি যখন আসে এই সেন রাজাকে তাড়াই দিল, এই ভারতের হিন্দুরাই হাত ছেড়ে বেঁচেছিল। সুবহানাল্লাহ বলেন সবাই। আসলে তো এরকমই তো অবস্থা। আর এই মোগল শাসন হিন্দুস্তানের জন্য কি না কি করছে, তারপরে অরঙ্গজেব কি না কি করছে, বলে যে বৈষম্য করছে, অথচ তাদের সরকারি সেনাবাহিনীর ভিতরে মানে 100% ভিতরে 25% ছিল হিন্দু সেনাপতি। সুবহানাল্লাহ। তো এইদেরকে এমন ভাবে উপস্থাপন করা হয় যে মুসলমান শাসক মানে খারাপ, মুসলিম ইতিহাসে যত ক্যারেক্টার আছে ততই খারাপ, আর এগুলো দেখে আমাদের অবস্থা খারাপ হয়ে যায়। কিভাবে? আরেকটা দেখি, নেক্সট। এই যে দেখেন যোধা আকবর, এই যোধা আকবরের মুভিতেও আকবরের চরিত্রকে অ্যাসাসিনেশন করা হয়েছে, আসল যে ক্যারেক্টার সেটা না দেখায়া একদম ভিন্ন একটা আকবরকে উপস্থাপন করা হয়েছে। সুবহানাল্লাহ। অশোকা, কেসারি, এই কেসারি জায়গায় আফগান যোদ্ধারা, এই একটা কাহিনী ছিল, 10,000 আফগান যোদ্ধার বিরুদ্ধে যুদ্ধ করেছিল, এখানে আফগান যোদ্ধাদেরকে বর্বর, নিষ্ঠুর হিসেবে দেখানো হয়েছে। সুবহানাল্লাহ। ওয়ান আইড থিং, একদিক থেকে দেখায় আমাদের ব্রেন মস্তিষ্ককে শেষ করে দেয়। এগুলো দেখবে যখন একটা মুসলমান যখন দেখবে এবং ফ্যান বয় হবে, তখন সে কি বলবে বলেন সে কি বলবে? আই এম সো সরি অ্যাবাউট দ্যাট, ওরা খারাপ ছিল, আমি ভালো, ওরা উগ্রবাদী, বাট তুমি একটা মানে ওদের জন্য তো সব মুসলমানকে দায়ী করতে পারো না, ওরা খারাপ, এই তো বলবে নাকি? এই তো বলবে সে, এছাড়া তো তার বলার কিছু নাই। হায়দার, কাশ্মীর নিয়ে একটা ছবি ছিল যে জায়গায় ডিরেক্টলি মুসলমানকে টেররিস্ট হিসেবে দেখানো হয়েছে, ডিরেক্টলি। এরপর একটা দেখলে তো মাথা খারাপ হয়ে যাবে। নেক্সট, দ্য কাশ্মীর ফাইল, 2022 সালের এই মুভিটা রিলিজ হয়েছে, দ্য কাশ্মীর ফাইল। ইউ নো দ্যাট এই মুভি যখন রিলিজ হয়, ভারতের বিভিন্ন জায়গায় এই হিন্দুত্ববাদ, উগ্রবাদী হিন্দুরা রায়ট করে এবং মুসলিমদের ব্যবসা প্রতিষ্ঠানে আগুন জ্বালায় দেয়, লুণ্ঠন করে, এই একটা মুভি রিলিজের কারণে। এখানে ওয়ান ওয়াইড ভিউ দেখানো হয়েছে যে মুসলমানরা কিভাবে কি করছে, অথচ এটার আসল হিস্ট্রিটা এইরকমও ছিল না। কিন্তু এই মুভিগুলোর মাধ্যমে মাথা ওয়াশ করে মুসলমানদেরকে নিচু করে মুসলমানদেরকে খারাপ উপস্থাপন করা হয়েছে। সুবহানাল্লাহ। এরপরে 3 ইডিয়টস, আমার খুবই ফেভারিট, আপনাদেরও ফেভারিট হতে পারে। এই মুভি দেখার পরে মানে লাইফ মে কুছ বাননা হে ভাই, লাইফ মে কুছ বাননা হে। তো এই মুভিতে একটা থিম সূক্ষ্মভাবে ঢুকানো হয়েছে, যেটা কিনা মানুষের নিজের যে নফস আছে, দিল আছে, শুনো দিল কি বাত, অল ইজ ওয়েল, এটা ডিরেক্টলি, এটা সূক্ষ্মভাবে একটা সূক্ষ্ম মেসেজ দেয়, সাবলিমিনাল মেসেজ, যেটা কিনা আমাদেরকে বোঝাচ্ছে যে দিল ঠিক আছে তো সব ঠিক, ঠিক আছে। শুনো দিল কি বাত, যেটা নফসের গোলামি হয়ে যায়। কিসের গোলামি? নফসের গোলামি। আমরা কার গোলামি করব ভাই? আল্লাহর গোলামি করব। এই জায়গায় আমি নফসের গোলামি করতে আসি নাই। সুবহানাল্লাহ। নেক্সট, এখন চলেন ঘুরে আসি নেক্সট বাই নেক্সট, হলিউড ফাইলস থেকে ঘুরে আসি। হলিউডের অবস্থা তো আরো অনেক বাজে অবস্থা। নেক্সট,
ফ্যাক্টরি ব্যাথিজম, ডিসি মার্ভেল। এখানে সাবলিমিনালি এটাও একদমই সূক্ষ্মভাবে আমাদের ব্রেইনের ভিতরে গড কনসেপ্টটাকে তুলে দেওয়া হয়েছে। সব একদম সূক্ষ্মভাবে ব্রেইন থেকে গড কনসেপ্ট যেন না দেখে এই শিশুরা এখান থেকে তুলে দেওয়া হয়েছে। আপনি দেখতে পারবেন এই সিরিজগুলোতে, যদিও এগুলা ফিকশন সিরিজ, বাট তারপর এজ এ মুসলিম সে তো এটা দেখছে এবং সে একটা মুভি মানে একটা ট্র্যাপের ভিতরে পড়ে যাচ্ছে যেখানে গড হিসেবে ইউনিভার্সকে দেখানো হচ্ছে। সে তো একই থিঙ্কিংটা নিবে, হোক সেটা ফিকশন, এথিস ফিকশন, নট মুসলিমস ফিকশন। নেক্সট, হিস্ট্রি অ্যাসাসিন করা হয়েছে 300 মুভিতে কিংডম অফ হেভেন। মুসলিম চরিত্রদেরকে বর্বর এবং অমানবিক হিসেবে দেখানো হয়েছে এই জায়গাগুলোতে। কত শত নিকৃষ্টপনা করেছে ইতিহাস বিকৃতি করার জন্য, মুসলিমদের ক্যারেক্টারকে অ্যাসাসিন করার জন্য। ইভেন ইফ আমরা বলি না বর্বর জাতি, এটা একটা গালি না? মধ্যযুগীয় পন্থা গালি না একটা? এই বর্বর জাতি কোত্থেকে আসছে জানেন? বারবারিয়ানরা ছিল মুসলিমদের অন্যতম একটা শক্তিধর একটা সেনাবাহিনী, এবং এরা যেখানেই যেত সবাইকে তুলোধনা করে দিত, কেউ পারতো না এদের সাথে। তো এইটা থেকে এরাই এই বর্বর শব্দটা চলে আসছে, এবং আমরা নিজেরা বলি বর্বর, নিজেরাই নিজেদেরকে বলি বর্বর, সুবহানাল্লাহ। অথচ মুসলিমদের একটা শক্তিশালী বাহিনী ছিল এটা। তারপরে দেখবেন বারবারোসা, নাম শুনছেন? বারবারোসা পাইরেটস অফ দ্য ক্যারিবিয়ানের একটা ক্যারেক্টার ছিল বারবারোসাকে রিপ্রেজেন্ট করা হয় জলদস্যু হিসেবে, জঙ্গি হিসেবে, সমুদ্রের জঙ্গি হিসেবে। অথচ তিনি ছিলেন সমুদ্রের অতন্দ্র প্রহরী বারবারোসা রাহিমাহুল্লাহ। অথচ তাদেরকে আমাদের কাছে উপস্থাপন করা হয়েছে বাজে ক্যারেক্টার, জলদস্যু, জঙ্গি, এভাবে উপস্থাপন করা হয়েছে। সুবহানাল্লাহ। হিস্ট্রি অ্যাসাসিনেশন ইন শিক্ষা ব্যবস্থায় ইতিহাসকে এত পরিমাণে বিকৃত করা হয়েছিল এই লাস্ট কয়েক বছরে, আমাদের মানে কল্পনাতীত। আমরা ছোটবেলায় সমাজবিজ্ঞান বই পড়ছি মুসলমানদের বিভিন্ন ইয়াগুলা, যেমন তিতুমিরের যে বিদ্রোহ ছিল, এটা কিন্তু ডিরেক্টলি মুসলিম বিদ্রোহ ছিল। তারপরে আপনার সিপাহী বিদ্রোহ, তারপরে ফকির আন্দোলন, এরকম অনেক আন্দোলন হয়েছিল ব্রিটিশ বিরোধী আন্দোলন থেকে। কিন্তু এখন যে সমাজবিজ্ঞান বই ছিল, এই যে এখনো চেঞ্জ হয় নাই, এখন যে বই আছে, এই বইটা পড়লে কেউ মনে করবে না যে মুসলমানদের কোনো ব্রিটিশ বিরোধী আন্দোলনে অবদান ছিল। কথা বলেন, আপনার পরে কি মনে হবে কখনো? এরকম কোন ইনফরমেশন তারা দেয় নাই। ইভেন ইফ সমাজ সংস্কারকেরও ক্ষেত্রেও ইতিহাসকে অ্যাসোসিয়েশন করা হয়েছে। ইতিহাসে কত মুসলিম সমাজ সংস্কারক ছিল এই ভূখণ্ডে, এই উপমহাদেশে, কিন্তু আপনি কোনো নামই খুঁজে পাবেন না। কি হাইলাইট হয়ে আছে? রাজা রামমোহন রায়। কি হাইলাইট হয়ে আছে? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। এরাই মনে হয় মুসলিমদের একমাত্র সত্তাধারী, মুসলিমদের একমাত্র মনে হয় ইয়া। কথা বলেন। এভাবে হিস্ট্রিকে অ্যাসাসিনেশন করা হয়েছে শিক্ষা ব্যবস্থায়। নেক্সট, আধুনিকায়ন বিজ্ঞান। মুসলিম বিজ্ঞানীর অবদান আপনি খুঁজেই পাবেন না বিজ্ঞানে। আপনি জিওলজি খোলেন, বটানি খোলেন, রসায়ন খোলেন, জৈব রসায়ন খোলেন, তারপরে ফিজিক্স খোলেন, যেটাই খুলবেন, মুসলিম কয়টা বিজ্ঞানীর নাম দেখছেন এই জায়গায়? ম্যাথও যদি খোলেন সে জায়গাও মুসলিম বিজ্ঞানীর নাম নেই। অথচ অ্যালজেব্রা এটা একটা মুসলিম বিজ্ঞানী, আমি মানে নামও চেঞ্জ করে দিচ্ছে না, এমন ভাবে নাম বলছে আমি দেখে তো মনে হচ্ছে এটা মনে হয় অমুসলিম। মুসলিম বিজ্ঞানীদের কোনো অবদান নাই আধুনিকায়নে, সুবহানাল্লাহ। অথচ বাগদাদে একটা সময় ছিল যেই সময় গ্রিক থেকে, পারস্য থেকে, বিশ্বের বিভিন্ন জায়গাগুলো থেকে মানুষজন ঝাঁকে ঝাঁকে আসতো জ্ঞান অর্জনের জন্য, সুবহানাল্লাহ। কিন্তু এরা যখন কলোনি তৈরি হলো, মুসলিমদের ওই যে যুদ্ধের ভিতরে থাকার ফলে ইউরোপ একটা বিশাল শক্তি অর্জন করলো। কারণ যখন কোনো রাজ্য, যখন কোনো স্টেট যুদ্ধের ভিতরে থাকে, তখন সে অন্যান্য পারিপার্শ্বিক দিকগুলোতে খুবই উন্নয়ন করে আর কি। কারণ ওর আশেপাশে যা কিছু দরকার তখন সেগুলোতে ইমপ্রুভমেন্ট করার চেষ্টা করে। এই ইমপ্রুভমেন্টের কারণে সে যখন শক্তিশালী হয়ে গেল, তখন মুসলিম বিভিন্ন এই রিজিয়নগুলোকে দখল করে নিল। ওসমানীয় খেলাফতকে দখল করে নিল। পুরো খেলাফত তাদের আন্ডারে ছিল, কলোনি ছিল। জার্মান, ফ্রান্স, ব্রিটেন, আমেরিকা, বিভিন্ন একজন এক একটা কলোনি নিয়ে থাকতো। এই কলোনিয়াল পিরিয়ডগুলোতে এরা মুসলিমদের যা কিছু ছিল সবগুলোকে ধ্বংস করে দিছে। ইভেন ইফ শিক্ষা ব্যবস্থাতে এসেও তারা ওই একই কাজ করছে। ব্রিটিশ আমাদেরকে কত বছর শাসন করছে বলেন তো? 200 বছর শাসন করেছে। কি মনে করছেন 200 বছর আমাদের জন্য সব ভালো করে দিয়ে গেছে? 33-এ পাস, এটা কার শাসন ব্যবস্থার? 33-এ পাস ব্রিটিশ শাসন ব্যবস্থায়। কেন? ব্রিটিশরা পাস হচ্ছে 66-তে, 66-এ। ওরা আমাদের জন্য 33-এ পাস দিয়েছে কেন? মুখ্য সূক্ষ্ম মানুষ, জ্ঞান কোন, এরা 33-এ পাস করতে পারবে না, এই জন্য 33 দিয়ে রাখছে। হেয় করে দেখেছে আমাদেরকে, হেয় করে দেখেছে। ইভেন ব্রিটিশরা এমন চিন্তা, লর্ড ম্যাকলে এই শিক্ষাবিদ ছিল ব্রিটিশের একজন, এই এমন চিন্তা একটা ছক কষেছে যে
আমাদের গায়ের চামড়া হবে বাদামি, কিন্তু আমরা কাজ কর্মে, ধ্যান, ধর্মে সবভাবে এক একটা আপাদমস্তক ব্রিটিশ হয়ে যাবে। কথা বলেন। এটা ছিল লর্ড মেকলের একটা প্ল্যান। নেক্সট, সোশ্যাল মিডিয়া। এই সোশ্যাল মিডিয়াটাকে আমাদেরকে যদি ইউজ করে এটা খারাপ দিক, বাট আমরা যদি এটাকে ইউজ করি এটা ভালো দিক। সোশ্যাল মিডিয়া আমাদের কেমন ভাবে ইউজ করতেছে যে যেটা ভাইব হবে সেটাই করব, যেটা ট্রেন্ড হবে সেটাই করব না। আমরা যদি এটাকে ইসলামাইজ করে আমাদের মতো করে যদি ব্যবহার করি, এটা তখন আমাদের জন্য উপকারী হবে। এই জন্য সোশ্যাল মিডিয়ার যে সকল ভাইরাসগুলো আছে, এই ভাইরাসগুলো সম্পর্কে সজাগ থাকা, সব দিকে না যাওয়া, ঠিক আছে? এক কথায় সোশ্যাল মিডিয়াকে ইসলামাইজ করা, এটা হবে আমাদের আরেকটা জিনিস, এদিকে তো আসেই নেই, মেইন স্ট্রিম মিডিয়া বায়াস। মেইন স্ট্রিম মিডিয়া এতভাবে আমাদেরকে ইসলামোফোবিয়া ছড়ায়, মানে ইসলামোফোব ছিল তারা, এতভাবে আমাদের দেখলে আপনাদের অবাক হয়ে যাবে। বিভিন্ন শব্দে, বিভিন্ন কায়দায় এরা ইসলামকে অপপ্রচার করেছে, ইসলামের মূল যে থিঙ্কিংটা এটাকে ডিমোনাইজ করেছে। শুধু তাই নয়, বৈদেশিক আগ্রাসনকেও এই দেশে প্রচার প্রসারে ব্যস্ত ছিল, যেটা কিনা আমরা 16 বছর ধরে দেখেছি। নেক্সট, সিলেক্টিভ রিপোর্টিং করতো এরা, একদম সিলেক্টিভ রিপোর্টিং। দেখি সেটা কিরকম। এখানে একটা র্যাগডের ছবি দেখতে পাচ্ছেন, এটা কুয়েট। আল্লাহ ভাইদেরকে মাফ করে দাও, আমাকে অনেক জায়গায় এদেরকে দেখাইছি, এরা তো চিল্লাইবে পরে যে ভাই কি ক্ষতি করছিলাম একটা সেলফি তুলে। এটা ছিল অ্যারাবিয়ান পোশাকে কুয়েটের র্যাগডের একটা চিত্র। মানে র্যাগডে তো সবাই ফ্ল্যাশ মব করে, বিভিন্ন খেলাধুলা করে, হোলিটোলি খেলে, সংস্কৃতির ভিতরে থাকে। তো এরা কি করছিল, একবার জুব্বা পরছিল আর এই যে রুমাল পরছিল, যেটা ইসলামী পোশাক, কিন্তু আমরাও পরি, এই যে জুব্বা পরে আছি। কিন্তু এইটা দেখার পরে 71 টিভির ফারজানা রূপা ওর যে কি সুরসুরি তৈরি হইলো। সে কোট পরে আছে, প্যান্ট পরে আছে, টাই পরে আছে, এবং সে বলতেছে বাংলাদেশে বহিরা সংস্কৃতি এত অপপ্রচার ভরে গেছে যে আমরা কি করবো, মানে কোথায় যাব, এত বহিরাগত সংস্কৃতি কেন? অথচ সে কি পরে আছে। আমি আমার লাইভ দেখা এটা, আমি তখন মানে অবাক, এই তো মানে হিপোক্রেসি টোটালি। তুমি কি সংস্কৃতি পরে আছো, তুমি কি পরে আছো, আর তুমি ওদেরকে বলতেছো ওরা ইয়ে করে আছে। নেক্সট, এটা পরের বছর, 2 বছর পরে 2022 সালে এবার কুয়েটেরা মমির সাজে সাজলো। আগেরটাতে জানতো আগেরটা ভাই ওই পাশে হ্যাঁ, প্রশাসন বিব্রত হয়ে গেছে কিনা এই ইয়াতে। এরপরে যাই, এদের ইয়ে দেখেন, এবারও করেছে ব্যতিক্রমী আয়োজন। কারা? কুয়েটেররা ব্যতিক্রমী আয়োজন করছে, মমির সাজে সেজেছে। এটা কিন্তু হ্যালোইন, এক ধরনের কি হ্যালোইন ডিরেক্টলি স্যাটানিজম, ডিরেক্টলি একটা স্যাটানিক কালচার, শয়তানের কালচার এটা। যখন এরা সাজছে, প্রশাসন কোনো বিব্রত বোধ করে নাই। কি লেখছে এরা শব্দের ইয়ে, ব্যতিক্রমী আয়োজন করছে আজকে এবারে কুয়েটের প্রশাসন, মানে ওরা প্রেইজ করতেছে শব্দের মাধ্যমে, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তারপর এভাবে বিভিন্ন মিস ইন্টারপ্রেট করার মাধ্যমে ইসলামের যত বিধানগুলো রয়েছিল, স্পেশালি সবচেয়ে মানে ডেমোনাইজ করা হয়েছে, সবচেয়ে মিস ইন্টারপ্রেট করা হয়েছে ইসলামিক শরিয়াকে। ইসলামিক শরিয়া ইজ রিপ্রেজেন্টেড অ্যাজ বারবারিক, while in reality it is comprehensive legal and ethical code of human being। সুবহানাল্লাহ। আপনারা মনে করতে পারেন শরিয়া এটা হয়তো বা অন্য কিছু, বাহিরের কিছু, এটা নিয়ে হয়তো মিসকনসেপশন আছে, এটা নিয়ে হয়তো বা ইখতিলাফ আছে। না, নামাজ, রোজা, হজ, যাকাত এগুলো যেরকম পিলার্স, শরিয়া ইটসেলফ এ পিলার্স অফ ইসলাম। একদমই স্বাভাবিক কথাবার্তা। ইসলাম বলছিলাম না, নিজে একটা ওয়ার্ল্ড ভিউ, এটা নিজস্ব একটা সিস্টেম আছে। তো ইসলামিক যে সিস্টেম, কোরআনিক যে শাসন, এটাকে বলা হয় শরিয়া। সুবহানাল্লাহ। অথচ এটাকে আমাদের সামনে কিভাবে উপস্থাপন করা হয়েছে? বারবারিক ভাবে উপস্থাপন করা হয়েছে, যেটা নিকৃষ্ট, এটা ঘৃণ্য, এটা মধ্যযুগীয় বর্বরতা, এটা হাত কাটার বিধান কোত্থেকে আসে, আরে বাপরে বাপ, সবার সামনে মারবে, এটা কিরকম কথাবার্তা। এভাবে কি বলছে আমাদেরকে? বলছে না? এভাবে বলে আমাদের মস্তিষ্ক ওয়াশ করছে না? একটা এক্সাম্পল দেখাই, একটা এক্সাম্পল দিয়ে নেক্সট ইয়েতে যাচ্ছি। সেটা হচ্ছে যে এরশাদ শিকদারকে ফাঁসি দেওয়া হয়েছে, শুনছেন কিনা? দেখছেন নাকি? মানুষের সাইকোলজিটা এরকম, যখন হার্শ কিছু দেখে বা ব্যথাতুর কিছু হয়, মানুষ সেটা বেশি দিন মনে রাখে। এজন্য দেখবেন যে মারে সে ভুলে যায়, যে মার খায় সে বেশি দিন মনে রাখে। কথা বলেন। আমার মনে আছে জানুয়ারি 5 তারিখ 2011,
স্কুলে, তো কোনো একটা দুষ্টামি করছিল সবাই, আমার টিচার 5-6টা বেত নিয়ে আসছে, একা ধারছে সবাই রে পিটাইছে। ওই টিচারকে জিজ্ঞাসা করা হলে সে বলবে বাবা কবে, অনেক মারছি তো। বাট আমি স্টিল রিমেম্বার দ্যাট ডে, যে মার খাইছিলাম ভাই, সেই মার। তো যে মার খায় সে মনে রাখে, এটা হিউম্যান সাইকোলজি, হিউম্যানের গঠন। তো হিউম্যানের গঠন অনুযায়ী ইসলাম বলতেছে যে যদি কেউ এরকম ঘৃণ্য অপরাধ করে, শাস্তিযোগ্য ফাঁসির আসামি যদি থাকে, 10,000 মানুষের সামনে যদি তার গলাটা কেটে ফেলা হয়, ওইটা মানুষের চোখে লাগবে কিনা, মানুষের ব্রেনে থাকবে কিনা? একটা চোর, ও যদি দেখে হায় সর্বনাশ সবার সামনে হাত কাটতেছে, না না না, চুরি করার আগে সে 100 বার ভাববে। একটা খুনি খুন করার আগে 100 বার ভাববে, কারণ তার ব্রেনে ওটা গেঁথে গেছে যে না আমারও তাহলে এরকম করবে। সুবহানাল্লাহ, বুঝতে পারছেন? আল্লাহর বিধান একদম স্মুথ, ইরোর ফ্রি, বাক ফ্রি। সুবহানাল্লাহ। তো এটা নিয়ে আমাদের কাছে মিস ইন্টারপ্রেট করা হয়েছে।